ভর্তি পরীক্ষার ক্ষেত্রে রিভিশন অনেক বেশি মাত্রা গুরুত্বপূর্ণ। কোন কোন স্ট্র্যাটেজি যদি এখানে থাকে, কোন স্ট্র্যাটেজি এই লেভেলে থাকে, কোন স্ট্র্যাটেজি যদি এই লেভেলে থাকে, কোন স্ট্র্যাটেজি যদি এই লেভেলে থাকে, তাহলে এটা হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি। কেন বললাম? মানে এই লেভেল, এগুলো কিন্তু স্ট্র্যাটেজি। কারণ এটা একটা স্ট্র্যাটেজি, এটা আরেকটা স্ট্র্যাটেজি, এটা আরেকটা স্ট্র্যাটেজি। এই প্রত্যেকটা সিঁড়ি রিভিশনের যে একটা স্ট্র্যাটেজি, সেটা আসলে একদম আপার লেভেলের দিকে থাকে। এর উপরে আরো একটা স্ট্র্যাটেজি থাকতে পারে, কিন্তু রিভিশন স্ট্র্যাটেজিটা ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি বেশি দরকারি। কেন? কারণ হচ্ছে তুমি বসতেছো লাখ লাখ শিক্ষার্থীর সাথে ভর্তি পরীক্ষায়। লাখ লাখ বাদ দিলেও হাজার হাজার শিক্ষার্থীর সাথে তুমি ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ। এখানে তোমাকে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, নতুবা তুমি ভালো করতে পারবা না আসলে। হ্যাঁ, এর মধ্যে রিভিশন স্ট্র্যাটেজি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো রিভিশন আসলে কিভাবে দেওয়া লাগবে সেটাও তোমার একদম ক্লিয়ার থাকা লাগবে, এবং রিভিশনের কতগুলো গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি আছে। 1 নাম্বার, ইরর ব্যাংক। ইরর ব্যাংক, ইরর ব্যাংক মানে কি? কোশ্চেন ব্যাংক নিয়ে অনেক আলাপ আলোচনা আছে। কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে ভাইয়া, কোশ্চেন ব্যাংক দেখতে হবে ভাইয়া, কোন কোশ্চেন ব্যাংক পড়বো। ইরর ব্যাংক তোমার আছে কিনা? ইরর ব্যাংক মানে হচ্ছে তুমি যত কোশ্চেনে ভুল করো, তুমি যত কনসেপ্টে তোমার ল্যাকিংস আছে, বারবার ভুল হয়, এমন যত সূত্র আছে যেটা বারবার ভুলে যাও, এইটার জন্য আলাদা একটা খাতা বানাবা। আলাদা একটা খাতা বানাবা, যেটা তোমার একান্তই নিজের খাতা হবে। একান্তই নিজের খাতা হবে। এবং এই ইরর ব্যাংক যেটা তুমি খাতা হিসেবে বানাচ্ছ, এটা তোমার রিভিশন ম্যাটেরিয়ালস হবে। এবং ভর্তি পরীক্ষার আগে আগে যখন তুমি এইটা দেখবা যে এই জিনিসগুলো তো আমার ভুল হয়, তুমি এইটা যখন দেখে নিবা, তখন তোমার ভর্তি পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে আসবে, অনেক বেশি কমে আসবে। আগে যদি তুমি এক্সামে 10টা যদি ভুল হইতো, তাহলে ওই 10টা ভুল না হয়ে এখন তোমার, যেহেতু তোমার এরর ব্যাংক আছে, তোমার ভুল হবে 2টা, সর্বোচ্চ 2-3টার বেশি ভুল হবে না। কারণ তোমার এরর ব্যাংক আছে, তুমি জানো, যে জানে যে আমার এই জায়গায় আমি ভুলে যাই। বুঝছো? যে জানে এবং যে জানে না, এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তুমি যদি একদম টপার লেভেলে যেতে চাও, হ্যাঁ, অনেক বেশি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমার ইরর ব্যাংকটা অনেক বেশি হেল্প করবে। এই ইরর ব্যাংক রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করবে। ঠিক আছে? পুরো জার্নিতে তোমাকে তো হেল্প করবেই, এবং রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে অনেক ভালো কাজ করবে ইরর ব্যাংক। আবার একটা বিষয়, ইরর ব্যাংকের মধ্যে ওই জিনিসগুলো ইনক্লুড করবা ভর্তি পরীক্ষা। এই যে এখন যে তোমরা অধ্যায়ভিত্তিক এক্সাম দাও, সেই এক্সামগুলোতে বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছ, আমাদের কোর্সে যারা আছো এক্সাম দিচ্ছ, এই এক্সামে তোমার যে ভুলগুলো হচ্ছে, যে প্রশ্নগুলো পারতেছো না, প্রশ্ন সহ ব্যাখ্যাটা তুলে রাখো যে এই প্রশ্নটা আমি পারি না। হ্যাঁ, এই যে ইরর ব্যাংক, এটাকে তুমি ভুল খাতাও বলতে পারো, ভুল খাতা নামেও হেডিং দিতে পারো। ঠিক আছে? তো এটা হচ্ছে অবশ্যই রাখা লাগবে। এবং মেমোরি মেমোরি ভিজুয়ালাইজ করতে হবে। মেমোরি ভিজুয়ালাইজ 2 নম্বর অপশন কি? মেমোরি ভিজুয়ালাইজ। এই মেমোরি ভিজুয়ালাইজ ডেইলি হইতে পারে, উইকলি হইতে পারে, এবং মান্থলি হইতে পারে। 3টে ক্যাটাগরির মেমোরি ভিজুয়ালাইজ তোমাকে করতে হবে। তুমি যখন ডেইলি মেমোরি, আমি এখানে লিখতেছি না, জাস্ট মেমোরি ভিজুয়ালাইজটা কত ইম্পর্টেন্ট রিভিশনের ক্ষেত্রে। আজকে সারাদিন তুমি যা যা পড়ছো, রাতে 10 মিনিট, রাতে চোখ বন্ধ করবা। রাতে হচ্ছে 10 মিনিট চোখ বন্ধ করে সবকিছু মনে করবা যে আজকে কি কি পড়ছো, সবকিছু মনে আছে কিনা। চোখ বন্ধ করে মনে করবা যে ফিজিক্সের ওই সূত্রটা আজকে যে পড়ছি সকালে, দেখি তো আবার মনে করি, ফিজিক্সের সূত্রে পড়ছি হচ্ছে, নিজে নিজে ভিজুয়ালাইজ করবা। ঠিক আছে? কেমিস্ট্রি একটা রিয়াকশন পড়ছো, সেই রিয়াকশনের মধ্যে প্রভাবক কে ছিল, আজকে সকালে যে পড়ছো প্রভাবক কে ছিল, একটু ভিজুয়ালাইজ করবা। এই ভিজুয়ালাইজেশনটা এক্সাম হলে কাজে দেয়। ঠিক আছে? প্রতিদিন রাতে 10 মিনিট চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবা যে সকালে কি পড়ছো, দুপুরে কি পড়ছো, এবং আজকে সারাদিন তুমি কি কি পড়ছো। 10 মিনিট টাইম দিয়ে অনেক বেশি কাজে দিবে এটা। এটা হচ্ছে তোমার তোমার মেমোরিকে শার্প করবে। ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে সাপ্তাহিক রিভিশন। সেটা হচ্ছে এই যে 10 মিনিট না, এই 10 মিনিটের মধ্যে তুমি গতকাল কি পড়ছো সেটাও একটু ভিজুয়ালাইজ করে নিতে পারো। অ্যাটলিস্ট লাস্ট 2 ডেজ, মানে তুমি গতকাল কি পড়ছো সেটা একটু ভিজুয়ালাইজ করে নিবা। এবং তারপরে হচ্ছে সাপ্তাহিক রিভিশন। এইটা অনেক ইম্পর্ট্যান্ট। সাপ্তাহিক রিভিশনে এখানে মেমোরি ভিজুয়ালাইজের মধ্যেই একটা আসতেছে সাপ্তাহিক রিভিশন। এটা কিভাবে? সাপ্তাহিক মেমোরি ভিজুয়ালাইজ। তুমি হচ্ছে পেছনের 1 সপ্তাহে যা যা পড়ছো এগুলা সব আবার দেখবা। সব কি করবা? দেখবা। সব অনেক বেশি লিখে লিখে দেখতে হবে না, সবকিছু চোখ বুলাবা।
চোখ বুলানোর একটা ব্যাপার আছে না, ভর্তি পরীক্ষার আগে আগেও দেখবা তোমাকে অনেক বেশি চোখ বোলাইতে হচ্ছে, সবকিছু পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে হচ্ছে, অনেক কিছু লেখা যাচ্ছে না, একটা পৃষ্ঠায় অনেকক্ষণ থাকা যাচ্ছে না। ওই তো ভিজুয়ালাইজ করা, ওইটাকে বলা হয় ভিজুয়ালাইজ করা। তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আসলে ওভারঅল এই সপ্তাহে আমি কি কি পড়ছি, সবকিছু পারবো কিনা ভর্তি পরীক্ষায় পারার মতো, ওইটাও আসলে তুমি ভিজুয়ালাইজ করবা। সবকিছু দেখবা যে বিগত সপ্তাহে তুমি কি পড়ছো, এবং বিগত সপ্তাহে যা পড়ছো এটার মধ্যে যেসব কমতি এখনো থেকে গেছে, যেগুলো ভুলে গেছো, তুমি যখন ভিজুয়ালাইজ করতেছো আবার, তখন ওইগুলো কিন্তু মনে পড়তেছে। এই জন্য মেমোরি ভিজুয়ালাইজ অনেক ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট এর মধ্যে ডেইলি মেমোরি ভিজুয়ালাইজ 10 মিনিট করে, এবং সাপ্তাহিকটা অনেক ইম্পর্টেন্ট। পুরো মাসেরটা আসলে এভাবে হয় না, মাসেরটা আমি লাস্টে বলবো। 3 নাম্বার, মেমোরি ভিজুয়ালাইজের পরে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এক্সপ্লেন টু দ্য ওয়াল। এক্সপ্লেন টু দ্য ওয়াল, তুমি যেটা পড়তেছো কেউ দেখতেছে না, তুমি যে পড়াশোনা করতেছো, তুমি যে বুঝতেছো কেউ বুঝতেছে না, ওকে দেয়ালের দিকে তাকাও, দেয়ালের দিকে তাকায় দেয়ালকে বোঝাও যে আজকে আমি এই টপিকটা পড়ছি, এই টপিকে এই এই বিষয়গুলো ছিল। আজকে আমি জারণ বিজারণ পড়ছি, জারণ বিজারণে একটা জিনিস বুঝছি যে জারণ সংখ্যা বাড়লে হয় জারণ, কমলে হয় বিজারণ। যার জারণ হয় সে নিজে বিজারক, যার বিজারণ হয় সে নিজে জারক। বুঝতে পারছোস দেয়াল? তুই জিনিসটা বুঝছোস? দেয়ালকে বোঝাবা, ঠিক আছে? এটা হচ্ছে তুমি যখন কাউকে বোঝাবা একটা জিনিস, তখন সেটা আসলে তোমার ব্রেইনে স্টে করবে। কিন্তু তুমি যখন কিছু একটা বুঝতেছো বাট কাউকে বোঝাচ্ছ না, তখন সেটা ভুলে যাবা। এটা হচ্ছে হিউম্যান নেচার, ঠিক আছে? হিউম্যান ব্রেনের নেচার। এই জন্য এক্সপ্লেইন টু দ্য ওয়াল, তুমি যেটা বুঝতেছো, যেটা কোশ্চেন তুমি সলভ করতেছো, সলভিং প্রসিডিউর, একটা কোশ্চেন, সেটা সলভিং প্রসিডিউর তুমি দেয়ালকে বোঝাবা, ঠিক আছে? তুমি ওজনীকরণ রিয়াকশন বুঝে গেছো, এখন দেয়ালকে বোঝাবা যে ওজনীকরণ রিয়াকশন কি হয় আসলে, ঠিক আছে? তুমি টটোমারিজম বুঝে গেছো, এখন টটোমারিজম যে টটোমারিজম কোন যৌগের মধ্যে হবে সেটা তুমি দেয়ালকে বলবা যে টটোমারিজম হবে হচ্ছে কার্বনিল গ্রুপ থাকা লাগবে, কার্বনিল গ্রুপ না থাকলে টটোমারিজম সম্ভব না। এভাবে তুমি দেয়ালকে এক্সপ্লেন করবা, তখন দেখবা এখান থেকে তুমি ফিডব্যাক পাবা। দেয়ালের একটা ইনভিজিবল ফিডব্যাক তুমি পাবা, যার কারণে তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে, ঠিক আছে? এখন বোঝাবা, হিউম্যানকে তো বোঝাতে পারবো না, মানুষ আসলে কাকে বোঝাবা তুমি? তোমার তো কোনো স্টুডেন্ট নাই, একাডেমিক স্টুডেন্ট, এইচএসসি লেভেলে কোনো স্টুডেন্ট থাকলে তুমি তাকে বোঝাতে পারতা। যেহেতু কোনো স্টুডেন্ট পাচ্ছ না, টিউশন করাতে পারতেছো না, টেনশন করো না, তুমি দেয়ালকে টিউশন করো, দেয়ালের সাথে কথা বলো। মানুষ পাগল বলবে, ঠিক আছে? অ্যাডমিশন টাইমে যদি মানুষ পাগল বলে, তাহলে বুঝবে যে না, তুমি ঠিক রাইট ট্র্যাকে আসো। তোমাকে যদি বলে কি ভাই তুই এত পড়াশোনা কেন করো, পাগল হয়ে গেছোস, হ্যাঁ, তাহলে তুমি রাইট ট্র্যাকে আসো। এখন হচ্ছে এই 3টা পয়েন্ট তো আছেই, এটা হচ্ছে রিভিশনের একটা 3টা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি আর কি, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখন আমি তোমাকে বলবো যে এখন আসি রিভিশনের সময় কি কি পড়বা সেটা নিয়ে। রিভিশনের সময় তুমি হচ্ছে ফিজিক্স পড়বা। ফিজিক্সের কি কি পড়বা? ফিজিক্সের 1 নম্বরে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে অনুশীলনের এমসিকিউ, বোর্ড এমসিকিউ। বোর্ড এমসিকিউ পড়তে ভুলবা না রিভিশন টাইমে, যখন তুমি একটা চ্যাপ্টার অনেক ভালো মতো পড়ে ফেলছো, এতদিন অনেকবার পড়ছো, দেন আবার পড়ার সময় বোর্ড এমসিকিউ অবশ্যই সলভ করবা। এবং জেইউ, বিইউ, আরইউ, সিইউ এবং সাস্ট, এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে ভুলবা না। মানে তুমি যখন রিভিশন দিবা, যখন কোশ্চেন রিভিশন দিবা, আর হচ্ছে জাস্ট সূত্র রিভিশন দিবা, সূত্র, ঠিক আছে? আর হচ্ছে সূত্র, ওকে? তো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যখন তুমি রিভিশন দিবা, তখন এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এখন ধরো তুমি ফিজিক্স 3-4 বার অলরেডি শেষ করে আসছো, বা 1-2 বার শেষ করছো, এখন আবার রিভিশন দিবা না, আবার পড়বা না, তখন পড়ার সময় এই কোশ্চেনগুলো সলভ করবা। এখন এই যে কোশ্চেন সলভ করবা, 2 নম্বরে যে কোশ্চেন সলভ করবা, সেটা তুমি উদ্ভাস ভার্সিটি ক থেকে করতে পারো। উদ্ভাস ভার্সিটি ক যদি আগে শেষ হয়ে যায়, তুমি এখন বুলেট ফিজিক্স, ইউসিসি প্রকাশনের বুলেট ফিজিক্স থেকে করো, আসপেক্ট ফিজিক্স কোশ্চেন ব্যাংক আছে সেটা থেকে করো, বিচিত্রা আছে পদার্থ বিচিত্রা, সেটা থেকে করো। বাট তুমি করো, বাট কয়েকটা বই শেষ করার চেষ্টা করো, ঠিক আছে? এই রিভিশনে এখন যে ফিজিক্স পড়তেছো, আজকে থেকে 10 দিন 20 দিন পরে আবার ফিজিক্স পড়বা, নেক্সট রিভিশনে কোন বই থেকে সলভ করবা সেটাও ঠিক করে রাখো। আমি মনে করি অ্যাটলিস্ট 2টা কোশ্চেন ব্যাংক থেকে প্রচুর কোশ্চেন সলভ করা দরকার, কারণ শুধু একটা কোশ্চেন ব্যাংক আসলে এনাফ হয় না সবার ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে গেল। এরপরে কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, সেটা আমি বলি যে ম্যাথের ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে এবং নর্মালি পড়াশোনার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবা বিগত কোশ্চেন ব্যাংক।
মানে বিগত প্রশ্ন যত বেশি সলভ করবা তত তোমার আইডিয়া বাড়বে, এবং খাতার মধ্যে প্রচুর লিখতে হবে, প্রচুর। মানে তুমি এমন এমন হয় যেন আসলে এত খাতা কখনো আগে লিখে শেষ করো নাই, এত বেশি খাতার পর খাতা লিখে শেষ করো এখন। আমি লাস্ট 10 ডেজ রিভিশন কিন্তু পরে বলবো, হ্যাঁ, লাস্ট 10 ডেজ রিভিশন, লাস্ট 10 ডেজ যে রিভাইজ করবা, রিভিশন মেটেরিয়ালস তৈরি করবা, সেটার জন্য আমি আলাদা করে এখন বলতেছি। আগে হচ্ছে তোমাকে বলবো যে রিভিশনের সময় কি কি পড়া উচিত। এখন যদি রিভিশন দিচ্ছ, পরীক্ষার আরো 2 মাস বাকি আছে, তুমি এখন রিভিশন দিচ্ছ, তাহলে আমার কথাগুলো এখন শুনো, ঠিক আছে? এবং লাস্ট পরীক্ষার আগে লাস্ট 10 দিন কি রিভিশন দিবা সেটা আমি পরে বলতেছি। তুমি যদি এখন রিভিশন দিচ্ছ, তাহলে এখন তুমি কি রিভিশন দেওয়ার সময় কি কি পড়বা সেটা হচ্ছে বলতেছি। ফিজিক্সের সময় এই 3টা অবশ্যই পড়বা, কেমিস্ট্রির সময় কেমিস্ট্রি বোর্ড এমসিকিউ অবশ্যই পড়বা, এবং মেইন বই থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তুমি আগে পড়ার সময় দাগ দিয়ে রাখছো বা আগে পড়ার সময় মনে করছো যে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট এরকম মনে করছো, ওইগুলো আগে পড়ো মানে রিভিশন দেওয়ার সময়। তাহলে 1 নাম্বার কি বলছি কেমিস্ট্রিতে বললাম যে কি অনুশীলনের এমসিকিউ এবং হচ্ছে মেইন বইতে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো যেগুলো তুমি বোল্ড করে রাখছো, গোল্লা দাগ দিয়ে রাখছো, যেগুলো পরে পড়া দরকার রিভিশনের সময়, ওই তথ্যগুলো মেইন বই থেকে পড়বা। যেমন তুমি যখন মৌলের পর্যাবৃত্ত ধর্ম অধ্যায় পড়বা, তখন তুমি সেখানে ইলেকট্রন আসক্তিতে যখন যাবা, তখন দেখবে যে ব্যতিক্রম আছে হচ্ছে বেরিলিয়াম বোরন, এবং ওইদিকে হচ্ছে ইলেকট্রন আসক্তির মধ্যে কে আছে, ক্লোরিন ফ্লোরিন, এখানে ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলো তুমি হচ্ছে খুঁজে খুঁজে পড়বা কখন, বা তুমি যখন দেখবে যেখান থেকে প্রশ্ন বেশি আসে সেখানে তুমি ভালো মতো পড়বা মেইন বইতে যেগুলো দাগ দিয়ে রাখছো। তাহলে এটা করবা, এবং কোশ্চেন ব্যাংক সলভ করবা। কেমিস্ট্রির কোশ্চেন ব্যাংক সলভিং অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাকে অনেক কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। সো কোশ্চেন ব্যাংকে সলভ করলা, এটা হচ্ছে এখন রিভিশনের সময় যেটা করবা। এখন আবার তুমি যেহেতু রিভিশন দিতেছো, মেইন বই লাইন টু লাইন পড়া দরকার নাই, ঠিক আছে? এরপর হচ্ছে ম্যাথ অনলি কোশ্চেন ব্যাংক সলভ করবা, এবং বায়োলজি মেইন বই যেই দাগ দেওয়া লাইনগুলো আছে যেগুলো তুমি গুরুত্বপূর্ণ মনে করছিলা, দাগায় রাখছিলা, সেই লাইনগুলোকে গুরুত্ব দিয়ে ওভারঅল বইটা পড়বা। এখনো যেহেতু টাইম আছে, তো ওই লাইনগুলোকে গুরুত্ব দিবা। এবং এখন সব থেকে বেশি দরকার বায়োলজির ক্ষেত্রে, যেহেতু তুমি রিভিশনে আসো, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস, এটা মেইন। বায়োলজির ক্ষেত্রে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস না করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি আসলে ভর্তি পরীক্ষায় কনফিউজড হয়ে যাবে অপশনগুলো নিয়ে, ঠিক আছে? তাহলে এখন আমি বলি যে লাস্ট 10 ডেজ রিভিশনের জন্য তুমি আসলে কোন কোন মেটেরিয়ালস গুছায় রাখবা। লাস্ট 10 days ফর লাস্ট 10 days, মানে লাস্ট 10 দিনের জন্য আসলে রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে কি কি গুছিয়ে রাখবা। সব সূত্র, ফিজিক্স ম্যাথের সব সূত্র তুমি হচ্ছে নোট ডাউন করে রাখবা লাস্ট 10 ডেজ রিভিশনের জন্য। এবং হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট লাস্ট 10 ডেজ রিভিশনের জন্য তুমি যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট করছো সেটা অনেক অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে? পুরো কোশ্চেন ব্যাংক তুমি যে 4, 5, 6, 7 মাস সলভ করছো, এই সলভ করতে গিয়ে তুমি অনেক গুরুত্বপূর্ণ টপিক পাইছো। কি পাইছো? গুরুত্বপূর্ণ টপিক পাইছো। টপিক অ্যানালাইসিস করে রাখছো কিনা, টপিক তুমি অ্যানালাইসিস করে রাখছিলা কিনা, ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট কিভাবে তৈরি করতে হয় এটা আমি তোমাদেরকে বলছি, আমার ভিডিও আছে। যদি তুমি সেটা না করো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট তৈরি করে এখনো না তৈরি করো, তাহলে আমি মনে করি এখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট তৈরি করার সময় খুব একটা নাই। কাজে এখন তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট তৈরি না করে যেটা করবা যে আসলে টপিক অ্যানালাইসিস করতে পারো, খুবই কাজে দিবে। প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয় সেই টপিকগুলো আলাদা খাতার মধ্যে হেডিং দিবা, চ্যাপ্টার ওয়াইজ হেডিং দিয়ে সেই টপিকের কোন কোন সূত্র দিয়ে প্রশ্ন আসে, সেই টপিকের কোন কোন তথ্য থেকে প্রশ্ন আসে, সেই তথ্যগুলা ওই টপিকের নিচে তুমি নিজের মতো করে প্রিসাইজলি লিখবা, যেন আসলে মনে হয় যে না এতটুকু পড়লেই এই টপিকটা কভার শেষ। ওইটা তুমি লাস্ট 10 ডেজ রিভিশন দিবা। সবগুলা এই মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো সাবজেক্টের জন্যই বলতেছি আর কি, ঠিক আছে? মেইনলি আসলে টপিক অ্যানালাইসিস আসলে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য।
ম্যাথের ক্ষেত্রেও কাজে দেবে, ম্যাথের জন্য। এবং বায়োলজির জন্য আসলে টপিক অ্যানালিসিসটা আসলে ওইভাবে হয় না। বায়োলজি প্রচুর ইনফরমেশন আছে, সো তোমাকে অনেক কিছু পড়তে হতে পারে, কিন্তু এই টপিক অ্যানালিসিস মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে এখানে আসলে আর কিছু বাদ যায় নাই, কারণ লাস্ট 10 ডেজ রিভিশনের জন্য এই রিভিশন ম্যাটেরিয়ালসগুলো যদি তুমি তৈরি করে রাখতে পারো, তুমি দেখো এইভাবে তুমি রিভিশন দিবা। হ্যাঁ, একটু আগে যেটা বললাম যে লাস্ট সেভাবে রিভিশন দিবা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় রিভিশন কিভাবে দিবা সেটা। প্রথমে বললাম স্ট্র্যাটেজি, আর এরপরে বললাম যে রিভিশন তুমি এখন এখন রিভিশন দেওয়ার সময় কিভাবে পড়বা সেটা। দেখো, ভর্তি পরীক্ষায় সহজ প্রশ্ন ভুল করার কারণে চান্স মিস হয়। ভর্তি পরীক্ষায় সহজ প্রশ্ন ভুল করার কারণে তোমার চান্স মিস হতে পারে, কিন্তু কঠিন প্রশ্ন ভুল করার কারণে সবসময় চান্স মিস হয় না। যে প্রশ্ন তুমি ভুল করতেছো সেই প্রশ্ন সবাই যদি পারে তাহলে প্রবলেম আছে। যে প্রশ্ন সবাই পারতেছে তুমি ভুল করতেছো, প্রবলেম আছে। এই জায়গায় নিজেকে সংশোধন করতে হবে। পারা প্রশ্ন অনেক বেশি ফোকাসে রাখো, ঠিক আছে? পারা প্রশ্ন ফোকাসে রাখো, পারা প্রশ্ন, ঠিক আছে? পারা প্রশ্নকে ফোকাসে রাখো। যদি পারা প্রশ্নকে তুমি ইগনোর করো যে ওই এটা তো পারি, এক্সামে আসলে আজকে মনে করতেছো পারো, আজকে থেকে 2 মাস পরে আবার এক্সাম, পারবা কিনা? এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সকল চ্যাপ্টার মিক্স করে একটা ভর্তি পরীক্ষা হয়। একটা অধ্যায় থেকে একটা, দুইটা, তিনটা কোশ্চেন থাকে। সো সেই কোশ্চেনটা তুমি যখন একসাথে সবগুলো কোশ্চেন দেখো তখন তোমার ব্রেনটা ওইভাবে কাজ করে না যেরকম তুমি একটা চ্যাপ্টারের একটা টপিক যখন সলভ করো তখন কাজ করে। বুঝতে পারছো? এই জন্য প্রপার প্র্যাকটিস প্রয়োজন, ডেইলি প্র্যাকটিস এবং এক্সাম প্রয়োজন। সো ডেইলি প্র্যাকটিস করো, এক্সাম দাও। আমাদের সাথে যুক্ত হইতে পারো, আমাদের ডেইলি প্র্যাকটিস এবং এক্সাম ব্যাচ চলমান আছে, আমাদের সাথে যুক্ত হইতে পারো। এবং আমার কেমিস্ট্রি কোর্স চলতেছে, কেমিস্ট্রি কোর্সের ডিসকাউন্ট চলতেছে, তুমি চাইলে আমার কেমিস্ট্রি কোর্সে যুক্ত হইতে পারো। সবাই ভালো থাকবে। রিভিশন স্ট্র্যাটেজির প্রথম যে পয়েন্টগুলো বলছি সেগুলো কিন্তু একটু ভালো মতো ফলো করা ট্রাই করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।